আমার ছেলে একটা দুধ খাচ্ছিল না, মায়ের দুধ খায়নি। আচ্ছা, হ্যাঁ। আর ওর কারণেই গরু একটা কেনা। আমার ওর দুধের জন্য গরু একটা কিনছিলাম। কেনার পর থেকে তখন থেকে ওই দুধের চাহিদা, বাচ্চার দুধের চাহিদা মিটছে। হ্যাঁ, মেটানোর পর এখন আস্তে 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 বৃদ্ধি হয়ে গেছে। প্রথম কতটা কোন গরু কিনছিলেন, দেশি গরু না? সেটা নাই অবশ্য। ঠিক এইরকম একটা ছোট দেশি গরু কিনছিলাম। এই যে ছোট এইরকম দর্শক, এরকম একটা উনি ছোট গরু কিনছিল। সেই গরু থেকে 16,000 টাকা দিয়ে গরুটা কিনছিলাম, বাছুর সহ রানীগঞ্জের হাট থেকে। ওখান থেকে কিনে নিয়ে আসার পরে ওই বাচ্চার দুধ হচ্ছিল হাফ কেজি দুধ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই তারপরে আস্তে আস্তে খাওয়ানোর পরে বেশি হয়ে গেছে। আচ্ছা, তারপরে পরবর্তীতে আস্তে আস্তে যে এই পর্যায়ে কমার্শিয়ালে চলে আসলেন। আসসালামু আলাইকুম শিপন ভাই, ভালো আছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যাক, আমি জানলাম যে আপনি অনেকদিন ধরেই গরু বাছুর লালন পালন করেন, সেটা আমি হেডলাইনেও বলে ফেলছি। তা আপনি বাংলাদেশে এত ব্যবসাতে হয়ে আপনি একটা কঠিন দায়িত্ব নিলেন। গরু বাছুর তো খুব কষ্টের কাজ, এবং যেটা আমরা বিভিন্ন খামারে জানি যে তারা শুধু লসের কথাটাই বলে, লস না হলেও সমান সমান, বা গরুটাই বাছুরটাই লাভ। সব কিছু মিলে আপনি কেন এরকম একটা দায়িত্ব নিলেন, এবং খামার করে কি করা সম্ভব হয়েছেন? কতদিন আগে এই খামারটা করছেন এবং কত টাকাতে শুরু করছেন, সেটা আপনি এই ভিডিওর সামনে বলেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা গরুপ্রেমী মানুষ আছে বা হতাশগ্রস্ত মানুষ আছে, যারা বেকারত্ব দূরকরণের জন্য চেষ্টা করতেছে কিন্তু উপায় পাচ্ছে না, তাদেরকে মোটিভেট করার জন্য আমরা গ্রামগঞ্জে খুঁজে বেড়াচ্ছি যে এই ধরনের তথ্যগুলো আপনাদের মুখে শুনে আমরা এই যুবকদের উপহার দেব। আপনার প্রথম জীবনের শুরুতেই বলেন যে গরু পালন আমার শখের বসে করেন, তাই না? আমার ছেলে একটা দুধ খাচ্ছিল না, মায়ের দুধ খায়নি। আচ্ছা, হ্যাঁ। আর ওর কারণেই গরু একটা কেনা। আমার ওর দুধের জন্য গরু একটা কিনছিলাম। কেনার পর থেকে তখন থেকে ওই দুধের চাহিদা, বাচ্চার দুধের চাহিদা মিটছে। হ্যাঁ, মেটানোর পর এখন আস্তে 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 বৃদ্ধি হয়ে গেছে। প্রথম কতটা কোন গরু কিনছিলেন, দেশি গরু না? সেটা নাই অবশ্য। ঠিক এইরকম একটা ছোট দেশি গরু কিনছিলাম। এই যে ছোট এইরকম দর্শক, এরকম একটা উনি ছোট গরু কিনছিল। সেই গরু থেকে 16,000 টাকা দিয়ে গরুটা কিনছিলাম, বাছুর সহ রানীগঞ্জের হাট থেকে। ওখান থেকে কিনে নিয়ে আসার পরে ওই বাচ্চার দুধ হচ্ছিল হাফ কেজি দুধ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই তারপরে আস্তে আস্তে খাওয়ানোর পরে বেশি হয়ে গেছে। আচ্ছা, তারপরে পরবর্তীতে আস্তে আস্তে যে এই পর্যায়ে কমার্শিয়ালে চলে আসলেন বাণিজ্যিক ভাবে। তো যাই হোক, আমি দোয়া করি যেন আপনি এইরকম ব্যবসা বাণিজ্যে যুক্ত থেকে এখানে যেন একটা কর্মমুখী হন, এবং আপনার ব্যবসার পাশাপাশি এখানে যেন একটা কর্মস্থল তৈরি হয়। একটা বেকার যুবক বা দুটা বেকার যুবক এখানে কর্ম করে তারা যেন রেজেকের ফয়সালা করতে পারে। তো ভাই, এই গরুটা কোন জাতের? এটা হচ্ছে যে ফ্রিজিয়ান একটু ক্রস, একটু ঝামেলা আছে, তাই না? এটা আপনার খামার সম্পূর্ণ নয়। হ্যাঁ, এটা আপনার খামারে কতদিন? এইটা প্রথম বাচ্চা দিচ্ছে। এটাই প্রথম বাচ্চা না? এই যে বাচ্চাটা প্রথম। এটার মা আছে যে এখানে ওই যে ওইটা মাঝেরটা না? সেই দর্শক, এটার মা এই যে মাঝে, এই যে বয়স্ক গরুটা, এটা এই গরুটা হলো ওইটার মা। মা কটা বাচ্চা দিচ্ছে? এর মা 6টা বাচ্চা দিচ্ছে। 6টা বাচ্চা দিচ্ছে। সে বাচ্চা আরিয়া বাচ্চা আর সম্পূর্ণ মেয়ে বাচ্চা সবগুলাই আছে। এই সবগুলাই খামারে আছে। ওই যে ওখানে বাচ্চা আছে, ওখানে একটা, এই যে এখানে একটা, আচ্ছা এই যে এইটা একটা ওর বাচ্চা। শুধু ওই গরুটাই আমার বাচ্চা দিচ্ছে। এখানে 4টা বাচ্চা আছে। একটা গরুর বাচ্চা মারা গেছে। আচ্ছা, 5টার মধ্যে একটা মারা গেছে। সেই দর্শক, যেহেতু খামারে সাজানো গোছানো গরুগুলো নয়, উনি একটা বুদ্ধিমানের কাজ করছে। যেমন মানুষে আমরা অসুস্থ হলে ফিজিক্যাল করি বা ওয়াক করি, এই ভাইয়ের আমি যতগুলো খামার 200-এর ওপর ভিডিও আপলোড করছি, এরকম পরিস্থিতি কোথাও দেখা হয়নি। ভাই একটা খুব বুদ্ধিমান মানুষ, ইন্টেলিজেন্ট ম্যান। এই গরুগুলো কিন্তু ফিজিক্যাল হচ্ছে, কারণ আমি এক খামারে ভিডিও করছি, তারা বলছে যে আমার গরুর পায়ের তলা ক্ষয় যায়। আমি তাকে পরামর্শ দিচ্ছি, এবং ডাক্তারের পরামর্শ একই, যে দীর্ঘ টাইম গরুগুলো ওয়াইটওয়ালা গরু দাঁড়িয়ে থেকে তারা নড়াচড়া করতে পারে না, যার জন্য নিচের খুরগুলো ক্ষয় যায়। তো এখন শিপন ভাই যে বুদ্ধিটা করছে, খুব বুদ্ধিমানের কাজ। আমি সুদর্শক প্রতিটা গরুর তথ্য আমি দিতে পারতেছি না, ইনক্লুডভাবে সার্বিকভাবে ভাইয়ের মুখে শুনে আমি শিপন ভাই যে বুদ্ধিমানের যে কাজটা করছে, আমি এই কথাটা ছাড়া গেল যে আসলে কিন্তু একটা মানুষ অসুস্থ হলে যেমন ডাক্তারের পরামর্শ দেয় যে আপনারা হাঁটা চলা করেন, তো এই গরুগুলো যারা খামার করে কমার্শিয়ালভাবে, তারা কিন্তু গরু লাইন বাই লাইন বেঁধে রাখে। তাতে কী হয়, গরুগুলো ফিজিক্যাল হয় না, এক জায়গায় আটকানো থাকে। কারণ যে গরুটার ওয়েট বেশি, সেই গরুটা একটু হাঁটা চলা করলে তার শরীরটা পাতলা হয়, ফিজিক্যাল হয়।
কিন্তু সেবন ভাই যে কাজটা করছে যে তার ল্যান্ড প্রপার্টি অ্যাভেলেবেল আছে, সে একটা খামার বাড়ির মতো করে গরুগুলো ছেড়ে দিয়েছে, খোলা আকাশের নিচে বাতাস কাটছে, প্রকৃতির আবহাওয়ার সাথে তারা শরীরটাকে অ্যাডজাস্ট করে নিয়ে প্রফুল্ল মনে খাবার দাবার খাচ্ছে। এখান থেকে যখন তারা খামারে যাবে, খামারের নিয়ম অনুযায়ী যে খাবারগুলো দেবে, দানাদার খাবার, ফল বা অন্য কিছু, সেটা কিন্তু খুব ভালোভাবে তারা রিসিভ করবে। তা যাই হোক সুদর্শক, আমি গরুগুলো, প্রতিটা গরুকে অন্য অন্য ভিডিওর মতো সিলেকশন করে সে গরুগুলো মার্কিং করতে পারতেছে না, কিছু যেহেতু খোলা গরু, কাছে গেলে এদিক সেদিক দৌড়ে ধাবা করতেছে। তো যাই হোক সব কিছু মিলে সেবন ভাই আপনি 10 বছর আগে একটা শখের বয়সে গাভী 16,000 টাকা কিনছেন, সেখান থেকে আজকে ধীরে ধীরে জাত উন্নয়ন করতে করতে এই পর্যন্ত এসেছেন, তাই না? আচ্ছা বলেন তো আপনার ভবিষ্যৎ স্বপ্নটা কি, এই খামার নিয়ে কি ভাবতেছেন? আমি এখানে একটা সমন্বিত খামার তৈরি করব। হ্যাঁ, আমার বকরি আছে অবশ্য, বকরি 10-12টা বকরি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সঙ্গে হাঁস আছে, কিছু হাঁস আছে। আমি এখন মানে সমন্বিত খামার করার একটা চিন্তা ভাবনা আছে। এখানে মুরগি থেকে শুরু করে সব ধরনের থাকবে। আমার তো কয়েকটা পুকুর আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘাসের জমি আছে। আচ্ছা, এগুলো মিলে আমি একটা সমন্বিত খামার একটা তৈরি খামার করবেন। আমার চিন্তা ভাবনা এটা সমন্বিত খামার। এটা আমিও দোয়া করি যে আগের হিস্ট্রিতে বলছি যে কর্মস্থান তৈরি করেন, বেকার যুবকদের যেন আপনারা এখানে ইনক্লুড হয়ে তারা রেজিকের ফয়সালা করেন। তাছাড়া আপনি এতগুলো গরু লালন পালন করতেছেন, মাশাআল্লাহ, আমি দোয়া করি আপনি আপনার স্বপ্নটা পুরো হোক, যেটা যেমনটি আপনি ভিডিওর সামনে বললেন। তো এই গরুগুলোকে আপনি কি খাবার টাবার কি দেন? ন্যাচারাল খাবার? সকালে গরু মানে গোসল করানোর পরে আমরা ঘাস আর বল মিশ্রিত করে, হ্যাঁ, দানাদার সহ ওই একসাথে বড় ওই ড্রামের ভিতরে, না আমার খাবারের চারি যেটা আছে, হ্যাঁ চারি যেটা আছে ওখানে দিয়ে দেওয়া হয়। খাওয়া দাওয়ার পরে দুধ দহনের পরে আমরা গরুগুলো এখানে ছেড়ে দেওয়া হয়। তবে ঠিক আজান যখন 4টার আজান দিবে তখন এখান থেকে গরুগুলো খামারে আবার নিয়ে যাওয়া হয়। তখন খাবার রেডি করা থাকে, ওখানে খাওয়া শুরু। যার যার জায়গা চেনা আছে, মার্কিং করা আছে, সেখানে যা খাবে, সেখানে যায় তারা। ওখানে যা কি এরকম খোলা পরিবেশই থাকবে? হ্যাঁ, এরকম খোলা পরিবেশেই থাকবে। আচ্ছা, বাঁধা হবে না, রশি না বাঁধা, ওখানে বাঁধে রাখি, কিন্তু ওদের যে খাদ্যের জায়গা যার যার জায়গায় সেই জায়গায় অবস্থান করবে, মানে অবস্থান করবে। মানুষের চেয়ে গরু ভালো বোঝে। তো সেই খাবারগুলো এক একটা গরু যে আপনি খাবার দেন, আনুমানিক এই দানাদার খাবারটা 2বার বা 3বার দেন? আমরা দানাদার খাবার আমি 2বার দেই, সকালে একবার আর সন্ধ্যায়। সেই খাবারের সাথে তালিকার সাথে কি কি আছে? রেশনিং সিস্টেম যেটা আমার, যেটা দুধ দোহাই সেগুলোকে একটু ফিড খাওয়াই। আর আছে আমার যে ভুট্টা ভাঙ্গা, হ্যাঁ, ধানের গুঁড়া একসাথে মিক্স করে ওটা মানে একটা রেশিও তৈরি করা হয়। আচ্ছা, বাজারের থেকে অবশ্যই 10 টাকা 8 টাকা সাশ্রয় হয়, তাই না? যখন আপনি নিজে সিস্টেম করেন, বুদ্ধিমানী কাজ এটা আছে। যাই হোক, তো এই হলো আপনার খাবার। এক একটা গরু, যেহেতু গরু আপনার কিন্তু সবগুলো এক মানের গরু না, মানে সবাই ছোট বড়, মানে কিছুটা মানে আছে, ছোট বড় আছে, বডি স্ট্রাকচার যেটাকে আমরা জগা খিচুড়ি বলি, এরকম বিভিন্ন পাঁচমিশালি গরু। যাই হোক, আরেকটা কথা আমি যেটা আপনাকে বোঝাতে যাবো, যে আপনি যে গরুগুলোকে যে খাবার খাওয়ান, এটা আপনি লাভ কিভাবে দেখতেছেন, কিভাবে নিচ্ছেন? আসলে আমি শখের বশেই করি, তো শখের বশেই করতেছি, এই অবস্থায় চলতেছে চলুক। আমার যখন একটা গন্তব্যস্থানে যাবেন তখন আপনি কমার্শিয়াল ভাবে ওটা হিসাব করেন, পার্ট বাই পার্ট, ডে বাই ডে, বা গরু প্রতি কত টাকা খাচ্ছে। এখনো আমার ওই রকম হিসাব করা হয়নি। বাড়ির খড় আছে, ঘাস আছে, বাড়ির সবকিছু আপনার একটা মানে সাপোর্ট আছে, যার জন্য যে আপনি হাই হতাশ করবেন যে আমি এত টাকা ইনভেস্ট করলাম, আল্লাহ আমার লাভ হবে না লস হবে, এই হিসাবটা এখন আপনি মাথায় নেননি? না, এখনো নেননি না? আচ্ছা যাক, ধন্যবাদ। আমি আবারও বলছি যে এতগুলো ভিডিওর মধ্যে এই একটা খোলা আকাশের নিচে আমি ভিডিও করতে পারলাম, যে ভালো মানের ভিডিও। তো এখন গরুগুলো যে আপনি এই যে খাবার দাবার খান, আর আমি প্রশ্ন করবো না যেহেতু আপনি এখনো ওই চিন্তায় যাননি, তো তারপরেও আপনার খুব কিন্তু বেশি ওজনের গাভী দেখতেছেন, হয়তো বা সামনে যে মানের গরুগুলো দেখতেছি পর্যায়ক্রমে কিন্তু আপনার একটা ভালো মানের গরু হয়ে উঠবে বলে আমি আশা করছি। তো এখন বর্তমানে আপনার খামারে দুধ কয় কেজি হয়? এখন আমি 18 কেজির মতো দুধ পাওয়া যায়। 3টা গরু দহন করি। আচ্ছা আচ্ছা, 18 কেজি 20 কেজি এইরকমই। এই দুধটা কোথায় বাজারজাত করা হয়? আমার এখানে একটা মিষ্টির দোকান আছে, ওইখান থেকে নিয়ে যায়। কত টাকা দেয় লিটার? আমাদের এখানে 50 টাকা। 50 টাকা। আচ্ছা, যাই হোক, এখন তো আবারও সে একই কথাই যে আমি তো আর ওইভাবে হিসাব চাচ্ছি না, যেহেতু আপনি ওইভাবে নেননি। তো এখন আপনার খাদ্য গেল, দুধ গেল, আপনার শখের বসে এত দূর পর্যন্ত আসা, সব কিছু সুন্দর একটা সিস্টেমে আপনি নিয়ে আসছেন এবং সম্মিলিতভাবে আপনার একটা খামার করার চেষ্টা করছেন, যাতে আপনি নিজেও একটা অর্থনৈতিক দিকে ডেভেলপ হতে পারেন এবং এখানে যেন 2-4 জন কর্মমুখী হতে পারে, ঠিক না? চিন্তাটা কিন্তু এইরকমই। আমি খুশি হলাম, আমি দোয়া করি আপনি যেন আপনার গন্তব্য এবং কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেন।
কিন্তু এখন যেহেতু একটা বিশাল গরু আপনার মল ত্যাগ বা বিভিন্ন ধরনের মশা মাছি খামারে থেকেই যায়, সবকিছু মিলে আপনার খামারে কি কি রোগগুলো হয়? আমার খামারে বিশেষ করে লাম্পিটাই সবচেয়ে বড়, যেমন ওই গোটা লেম্পি আছে না সুদর্শক, এখানে কিন্তু একটা লেম্পি গরু আছে, গোটা আল্লাহ তাকে রোগমুক্ত করছে, ওই দাগটা থেকেই যাবে, কিন্তু সে যেন সুস্থ থেকে বংশ বিস্তার করে খামারের মালিককে কিছু দিয়ে যায়, এই দোয়াই আমি করি, ঠিক না? লেম্পি এবং আপনার কি বলে এটা খুরাই আমার এখানে কখনো আসেনি। খুরাই আমার এখানে কখনো অ্যাটাক করেনি আর কি, আমার এই 16-17 বছর বয়সে খুরাই আসেনি। কিন্তু লাম্পি আমার প্রতি বছরই একটা করে গরু, গত 3-4 বছরে একটা করে গরু মারা যায় এরকম বাছুর যেগুলা, সেগুলা বড় গরু তো অবশ্য লাম্পি আমার কখনো ধরে। আচ্ছা, বাচ্চাদেরই বেশি, বাচ্চাদেরকে আক্রান্ত করে। আচ্ছা, এটা কি আপনি প্রতিষেধক ব্যবস্থা কিনেন এবং আগে কি এই ল্যাম্পি বা খুরাই বা বিভিন্ন ধরনের যে রোগগুলো আছে সেগুলো কি আপনার কৃমিজাত বা থেকে শুরু করে যে ভ্যাকসিনগুলো আছে টিকা থেকে শুরু করে সেগুলো কি নেওয়া হয়? হ্যাঁ, নেওয়া হয়। সেটা কি আপনার প্রাইভেট ডাক্তার আছে বা না নিজস্ব কোনো? এখান থেকে একজন আমার ডাক্তার আছে, প্রাইভেট ডাক্তার, ও প্রাইভেটই আমাকে সবকিছু ল্যাম্পিরও দিয়ে দেয়, ওই খুরাই রোগেরও ভ্যাকসিন দিয়ে দেয়, ও দিয়ে দেয়। তাতে আপনার এই সুবিধা মনে করেন। তাই আপনারা যদি 18 থেকে 35 বছরের কোনো লোক আপনার ফ্যামিলির থেকে থাকে, আপনার মনে হয় যুব উন্নয়নের যদি ট্রেনিং নিতে পারেন, তাহলে এই যে বাহিরের যে টাকাটা আপনার যাচ্ছে, একটা গরুর কেন ঘন ঘন প্রস্রাব করতেছে, কেন মলটা নরম হচ্ছে, বা গরুটা ঘন ঘন ছুটছে, খাচ্ছে না, জ্বর আসলে কি হবে, লালা পড়লে কি হবে, এই অনুমানগুলো যদি আপনারা নিজেরা থিস করতে পারেন, তাহলে ওই ডাক্তারের প্রয়োজন হয় না। একটা ডাক্তারের সাথে 500-1000 টাকা আপনাকে ভিজিট দিতে হয়, এই টাকাটা আপনার সাশ্রয় হবে। এরই পাশাপাশি যদি ভালো ধরনের ডাক্তার আপনি হতে পারেন, তাহলে কাজ করতে লজ্জা নেই। আপনি পাশের কোনো বাড়িতে বা গ্রামগঞ্জে আপনার যদি চাহিদা মনে করে গ্রাম এলাকার লোক, সেখানেও যা আপনি অর্থনৈতিক দিক থেকে ডেভেলপ হতে পারেন। এটা হলো আমার পরামর্শ। যেহেতু আমি গ্রামগঞ্জে খুঁজে বেড়াচ্ছি, যুবকদের উদ্বুদ্ধ করতেছি, খামারিদের ভুলগুলো তুলে ধরতেছি বা তাদের সমস্যাগুলো তুলে ধরতেছি। যে একটা গরুকে 3 কেজি খাওয়ার কথা, সে খাওয়াচ্ছে 2 কেজি, একটা গরুকে 5 কেজি খাওয়ানোর কথা, সে খাওয়াচ্ছে 7 কেজি। এই যে রেশনিং যে একটা গরমিল বা এই সেটা আপনি কিন্তু লাভে যেতে পারবেন না। গরুর দিকে একটা দুর্বল হচ্ছে, একটা রেশন বেশি যাচ্ছে। এই কারণে কিন্তু কোনো খামারে দেখা যাচ্ছে যে বোঝেই না, চর্বি জাতীয় খাবার খাওয়ায়, জরায়ুতে চর্বি হয়, কনসেপ্ট করতেছে না, বা দুর্বলের কারণে কনসেপ্ট করতেছে না। কি সময়ে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, কোন গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে কি মেডিসিনগুলো দিতে হবে, সেটা কিন্তু তারা জানে না, তাই না? যার জন্য তার কিন্তু অনেক খামারিরা মাথায় হাত। তো সবকিছু মিলে যেহেতু আপনি অবশ্যই আপনি এডুকেট পার্সন মানুষ, আপনার প্ল্যানিংটা আমাকে খুব ভালো লাগলো। বিফোর প্ল্যানিং আপনার এবং ফ্রন্ট সাইডে আপনার সাকসেস হবে এটা বলে আমি আশা করছি।